সভাপতি, উপস্থিত নাগরিক নেতৃবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে তাদের স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আজকে যে ইস্যু নিয়ে আমরা দল মত নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছি, অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। কারণটা কি? কারণটা হচ্ছে একটা জগদ্দল পাথর অপসারণ করার পরে আমাদের যে স্বস্তির নিঃশ্বাস, একটা জগদ্দল পাথর জাতির উপর চেপে বসেছিল, আর নারায়ণগঞ্জে বসেছিল শামীম ওসমানদের মতো, ওই সেলিম ওসমানের মতো, ওসমান পরিবারের মতো জগদ্দল পাথর। সেই পাথর যখন সরে গেল, তখন আমাদের কাজটা কি? আমরা যারা রাজনীতিতে মুক্ত, আমাদের কাজটা হচ্ছে আমাদের সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা। আমাদের কাজটা হচ্ছে নারায়ণগঞ্জে হাট, ঘাট, মাঠ, নারায়ণগঞ্জের সমস্ত সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত করা। আর মুক্ত করার লক্ষ্যেই আজকে মূলত এখানে আমরা উপস্থিত হয়েছি। সাথী বন্ধুরা, আপনারা জানেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাইফেল ক্লাব আন্তর্জাতিক মানের একটা শুটিং ক্লাব ছিল, কিন্তু সেখানে আমদানি করা হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। ওই শামীম ওসমান তার লোকজন নিয়ে এখানে অস্ত্রের চর্চা করেছে, এখানে অবৈধ অস্ত্র ব্যবহার করেছে। আজকে ছাত্র জনতা রোশন হলে পরে এই রাইফেল ক্লাবের কি দুরবস্থা। এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী হচ্ছে কাজল নামে একটা লোক। কে কাজল? গলাচিপাতে থাকেন, রাব্বান সাহেবের ছেলে। এই কাজল নারায়ণগঞ্জ ওসমান পরিবারের জজ কোর্ট, চিফ জুডিশিয়াল কোর্ট, এলজিআরডি, যেখানে অর্থের উৎস আছে, হাট, মাঠ, ঘাট, নদী, নালা, বালু ব্যবসা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন শামীম ওসমানের পক্ষে এই কাজল। একজন জেলা জজ যখন নারায়ণগঞ্জে আসত, তখন এই কাজল চেম্বার অফ কমার্সের পদ দখলকারী আজকে কয়েক বছর যাবৎ। দুঃসাহস দেখে অবাক হই, চেম্বার থেকে এখনো পদত্যাগ করেননি আপনি, আপনার মতো ঘৃণিত লোক এখনো পদত্যাগ করেননি। সেই কাজল জজ সাহেবের মিটিং রুম করে দিত, জেলা প্রশাসকের মিটিং রুম করে দিত, বিভিন্ন জায়গায় অনুদান দিয়ে এই কাজল শামীম ওসমানের রাজত্বকে পাকাপোক্ত করেছে। নারায়ণগঞ্জে যত চাঁদাবাজ, যত অর্থ লুণ্ঠনকারী, এই লুণ্ঠনকারী সেনাপতি ছিলেন এই কাজল। এই কাজল আজকে এই দুইটা জায়গা না, ওই যে একটা হোটেল দেখছেন, সারা বিল্ডিংটাই হোটেল, সেই জায়গাটাও, এই তিনটি জায়গা অবৈধভাবে সবার অজান্তে রাজুক, ওই যে আনিসুর রহমান মিয়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ছিল, তারও আগে রাজুকের চেয়ারম্যান, এদের সাথে যোগ সাজস করে, আর শামীম ওসমানরা ওই যে সংসদীয় কমিটি থাকার কারণে এইভাবে যোগ সাজস করে এই জায়গাগুলো ছিল ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ডকে সরিয়ে দিয়ে রাতারাতি এটা দখল করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী প্রতিবাদ করেছি, কিন্তু তাদের স্বৈরাচারী রূপের সাথে আমরা গুটি কয়েক লোক প্রতিবাদ করেছি। আজকে দেখি সবাই বলে ভালো কথা বলেন, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সফলতার পরে আমরা দেখলাম হাট, ঘাট, মাঠ, নদী, নালা সব দখল হয়ে গেছে। এরা কারা? কোন স্বপ্ন দেখে ছাত্ররা আজকে এই স্বৈরাচার হটিয়েছিল? আজকে সেটা চিন্তা করতে হবে। এক পরিবার গেছে আরেক পরিবারের জন্ম দেওয়ার জন্য, এক শামীম ওসমান গেছে আরেকটা শামীম ওসমানের জন্ম দেওয়ার জন্য, একটা পরিবার গেছে এবং একটা জগদ্দল পাথর গেছে
আরেকটা জগদ্দল পাথর আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য, এটা হতে দিতে পারি না আমরা, এটা হতে আমরা দেব না। আজকে একটা স্পষ্ট কথা, এই যে তিনটা জায়গা যারা কিনেছে তাদের কাছে আমি বলি, অনেক সময় দেখবেন বাটোয়ারা মামলায় বাবা মরে গেলে স্থলাভিষিক্ত হন তার ছেলেরা, তার মেয়েরা, ভালো কথা কিনেছেন, কিন্তু একটা ইটের গাঁথনি লাগাবেন না। মুস্তাফিজুর রহমান সাহেব, আপনাকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, মামলার রেজাল্ট দেখে মামলা যদি আপনি পান তবে সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সিটি কর্পোরেশনের সাথে মামলা হয়েছে, এই মামলার রায় না বেরোনো পর্যন্ত এই জায়গা উন্মুক্ত করে দেন, জনগণের উন্মুক্ত করে দেন। এই জায়গায় কোনো টিন শেড থাকা উচিত না বলে আমি মনে করি, কারণ মামলা আছে। তারপরে আপনি মুস্তাফিজুর রহমান সাহেব, আইনের একটা ভাষা আছে, আইনের একটা পরিভাষা আছে, ক্রেতা সাবধান। যে ক্রেতা সম্পত্তি কেনে তাকে সাবধানেই সম্পত্তি কিনতে হয়, এটা এটা আইনের একটা বিধান। আপনি যখন এটা কিনলেন, ও আপনি দেখেছেন আপনার বাপ আপনার বাপ শামীম ওসমান আছে, সুতরাং কিছু বলা যাবে না। আপনার বাপ শামীম ওসমান, সেলিম ওসমান আছে, কেউ কিছু করতে পারবে না। এরা দুঃস্বপ্ন, এটা দুঃস্বপ্ন। আপনি আর একটা ইট এখানে লাগাতে পারবেন না। আপনি এই টিন শেড উন্মুক্ত করে দেন, আর এই দেওয়াল থাকবে না জনগণের জন্য। এটা ঐতিহাসিক বালুর মাঠ ছিল, এই বালুর মাটি থাকবে বলে আমি মনে করি। আমি উদ্যত আহ্বান জানাই আজকের এই সভা থেকে নারায়ণগঞ্জবাসীর প্রতি। আজকে একটা দল মনে করেছে ক্ষমতা এসে গেছি, ভালো কথা, ক্ষমতা আসেন, আপনি ভোটে দাঁড়ান, ভোট পান, সংখ্যাগরিষ্ঠ হন, সরকার গঠন করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কংগ্রেচুলেশন জানাবো। কিন্তু তার আগে যে সমস্ত কীর্তিকলাপ শুরু করেছেন, তাতে মনে হয় শামীম ওসমানের প্রেতাত্মারা, ওই শামীম ওসমানের সেনাপতিদের প্রেতাত্মারা, শামীম ওসমানের ক্যাডারদের প্রেতাত্মারা আপনাদের শরীরের মধ্যে জিনের মতো ঢুকে পড়েছে। সাবধান, আমি সাবধান করে দিতে চাই। আমরা নারায়ণগঞ্জবাসী এখানে বসে আছি যারা সন্ত্রাস নির্মূলমুখী মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আমরা এখানে যারা আছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। যে কোনো লুণ্ঠনের বিরুদ্ধে, যে কোনো ভূমি দস্যুতার বিরুদ্ধে, যে কোনো ভূমি দখলের বিরুদ্ধে আমরা থাকবো। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা একটা শান্তিময় সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এক পরিবার গেছে, আরেক পরিবার আমরা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর পরিবেশ। এখানে লুটপাট থাকবে না, এখানে ভূমিদস্যু থাকবে না, এখানে জবরদখল থাকবে না। এই চাই আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জকে গড়ে তোলার জন্য। আমরা চাই আবার রাইফেল ক্লাব সন্ত্রাসীদের আড্ডাখানা ছেড়ে আবার বিশ্বমানের একটা শুটিং ক্লাব হোক, এটা চাই আমরা। আমাদের ছেলেমেয়েরা শুটিং শিখুক, এটা আমরা চাই। কোন সন্ত্রাসীকে আমরা এখানে দেখতে চাই না। আরেকটা কথা বলি, ওই যে আমাদের প্রশাসন যখন এসেছে, শুধু শামীম ওসমানদের পায়ে ধরে সালাম করা বাকি ছিল। এখন আমার ছাত্র বৈষম্য আন্দোলন, আজকে ছাত্র আন্দোলন সফল হয়েছে, বাস তারা পল্টি খেয়ে গেছে। এই পল্টিবাজ প্রশাসনকে পরিবর্তন করুন। এই পল্টিবাজ প্রশাসন আমরা চাই না, এই প্রশাসন নিয়ে কোনো কাজ হবে না। এরা ওসমান গনির বেরোতের দ্বারা, ওরা ওসমান গনি, ওরা হাড্ডি খেয়েছে, যারা হাড্ডি খেয়েছে তারা জীবনও শুধরাবে না। আমি আবারও আমার বক্তব্য শেষ করার আগে বলতে চাই, পপুলারকে বলতে চাই, ব্যবসা করছেন করেন, আপত্তি নাই, কিন্তু মামলার রায় না হওয়া পর্যন্ত, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করতে পারবেন না। এবং আমি বিশ্বাস করি এখানে নাগরিক কমিটি আছে, অন্যান্য সংগঠন আছে, আমরা আবার বৃহত্তর পরিবেশে বসে আমরা এই এই ওয়াল যাতে অপসারণ করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। একটা শান্তিময় সুন্দর নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি, আজীবন দেখি, আচ্ছা সারা জীবন দেখবো, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।